একটা ছোট গল্প বলি। এক বাবার এক ছেলে ছিল, খুব শাসনের মধ্যে রাখত। নির্দিষ্ট সময়ে খাবার, নির্দিষ্ট সময়ে গোসল, নির্দিষ্ট সময়ে পড়া, সব কিছু নির্দিষ্ট সময় এর মধ্যেই করতে হতো। কঠোর ব্যবস্থা ছিল। বাইরের বাড়ির বাইরে যাওয়া ছিল তার জন্য নিষিদ্ধ। সে কখনোই বাড়ির বাইরে যেতে পারতো না। তো তার কাছে এই বিষয়টা খুব খারাপ লাগলো যে আমি চাইলে কিছু করতে পারি না, বাইরে যেতে পারি না, মন চাইলে একটু শুয়ে থাকতে পারি না, সব সময় আমি পরাধীনতার মধ্যে আছি। সকাল হলে যেমন ঠিক সময়ে সকালের নাস্তা, দুপুর হলে দুপুরের নাস্তা, আবার ঠিক সময়ে পড়া, ঠিক সময়ে ঘুমাতে যাওয়া, ঠিক সময়ে ঘুম থেকে উঠা। তো এটা তার কাছে খুব বিরক্তিকর লাগলো। বেশ কিছু বছর এভাবেই চলতে লাগলো। যখন তার এই নির্দিষ্ট সময়টা পার হয়ে গেল, তখন তার বাবা বলল, আজকে থেকে তুমি স্বাধীন, তোমার আর কোনো কাজে আমি হস্তক্ষেপ করব না। তো ছেলেটা খুব আনন্দিত হলো। আনন্দিত হয়ে এখন নিজের মন মতো পড়াশোনায় বসে না, দেখে যে কোনো ডাক আসে না, নিয়মিত খাবার খায় না, দেখে যে কোনো ডাক আসে না। তো যখন বাইরে থেকে বের হয়, যখন দরজা পাড়ায়, তখনও দেখে যে সবসময় তার বাবা যেখানে বসে ডাক দিত যে এই বাইরে যাস না, বাইরে যেতে পারবি না, তো তার বাবাও ডাক দিল না। এটা তার কাছে খারাপ লাগতেছে। আগের সে যে কাজগুলোতে অভ্যস্ত ছিল, ওটার সাথে সে এত বছরে মানিয়ে নিয়েছে। এখন তার যে স্বাধীনতাটা, এটা তার কাছে মোটেও ভালো লাগে না। তার কাছে মনে হচ্ছে যে এই স্বাধীনতাটাই পরাধীনতা। ঠিক একই রকমভাবে আমরা বাঙালিরাও সুদ, ঘুষ, দুর্নীতি, অবিচার এগুলোর সাথে জন্মের পর থেকেই এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি। সুদ না খেতে পারলে, মিথ্যা কথা না বলতে না পারলে, দুর্নীতি করতে না পারলে, চগলখড়ি করতে না পারলে আমরা যেন ঠিক ওরকম অস্থির হয়ে যাই। কারণ এগুলো আমাদের রক্তের সাথে মিশে গেছে। মনে হচ্ছে যে আমাদের পূর্বপুরুষের থেকে এটা আমরা বহন করে আসতেছি। জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা আজকে যে বিষয়টি দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবস্থাটাকে যেন স্বৈরাচার না আসতে পারে, এই ব্যবস্থাটাকে পরিবর্তন করার জন্য ঢাকঢোল পিটিয়ে বা অনেক পরিশ্রম করে জুলাই সনদ, কতগুলো পয়েন্ট এবং গণভোটের আয়োজন করেছিল। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেও গণভোটের পক্ষে প্রচারণা করেছে। গণভোট জয়যুক্ত হয়েছে। কিন্তু আজকে যারা ক্ষমতাসীন দল, যারা ক্ষমতায় আসলেন, তারা এটাকে স্বীকৃতি দিচ্ছে না। এমনকি তাদের শপথ গ্রহণের পর আজকে নিউজ দেখলাম যে তারা এই গণভোটের রায় বাতিল করার জন্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছে। তো এ থেকে আমরা কি বুঝি? আসলে আমাদের বাঙালিদের ভবিষ্যৎ কখনোই ভালো হবে না। আগে একটা বিষয় ভাবতাম যে, আমার চিন্তা ভাবনার ধারাটা এরকম ছিল যে একটা খারাপ কিছু, এটাকে যদি আপনি পরিবর্তন না করেন, যদি ভালো জায়গায় চলে যান, তাহলে তো এটা খারাপই থাকলো, এটা পরিবর্তন করবে কে? বাংলাদেশের উচ্চ শিক্ষিত মানুষগুলো সবসময় দেখি যে বাংলাদেশে পড়াশোনা করার পরে বিদেশ চলে যায়। কারণ এদেশ ভালো না, এদেশের এডুকেশন সিস্টেম বা যে কোনো সিস্টেমই হোক না কেন, কোনো সিস্টেমই ভালো না, সব সিস্টেমের মধ্যে দুর্নীতি। তো এই চিন্তাটা যখন আমার মাথায় আসে যে তারা ভালো জায়গায় না গিয়ে এই খারাপ জিনিসটাকে মধ্যে থেকেই তো পরিবর্তন করতে পারে, তারা চাইলে তো এই জিনিসটা পরিবর্তন হয়। কিন্তু আমার ধারণাটা আজকে ভেঙে গেল যে তারা যদি চাইতো যে এই খারাপ জিনিসটার মধ্যে থেকে আমি এই সিস্টেমটা পরিবর্তন করি, তাহলে এটা কোনো দিনই সম্ভব হতো না। বরঞ্চ তারা ভালো ছিল, তারাও খারাপ হয়ে যেত। শ্রীলঙ্কায় যখন গণঅভ্যুত্থান হয়েছে, পরবর্তীতে তাদের কী অবস্থা হয়েছে আমি জানি না, সত্য না মিথ্যে জানি না। একটা নিউজ শুনেছিলাম যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিছুদিন আগে। তো এদেশেও আমি আশঙ্কা করি যে একই পরিণতি হয় কি না, আল্লাহ না করুক। কিন্তু এখন যেটা দেখতেছি, মনে হচ্ছে যে সেদিন আর বেশি দূর না। কারণ
যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে তাদের জন্য সামনে ভালো কিছু আশা করছে, এটা কল্পনা করাও বোকামি। যাই হোক, বাংলাদেশের এই বর্তমান ঘটনাগুলো দেখে যারা ভালো কাজ করতো সমাজে বা ন্যায়পরায়ণ ছিল বা ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ এগুলো দিত, তারা হয়তো ধীরে ধীরে তাদের মনোবল হারিয়ে ফেলবে। কারণ একটা বিষয় তো জানেন, জীবন বাঁচানোও কিন্তু ফরজ। তো এদেশে আসলে কখনোই ভালো কিছু হবে না। আমরা মির্জাপুরের বংশধর, আমরা আমাদের যেই এই বাংলায় যে ইতিহাস আছে পূর্বে, সেগুলো যদি আমরা অবজারভেশন করি তাহলে দেখি যে এখানে আসলে বিশ্বাসঘাতকেরাই সর্বসময় জয়ী হয়, আর সৎ মানুষগুলো সবসময় পরাজয় হয়, এবং কিছুদিন পর ওই সৎ মানুষগুলার নাম মুছে যায়। এটাই স্বাভাবিক। তো এই দেশে, এই সমাজে কখনোই শান্তি বা ভালো কিছু আশা করাটা একদমই বোকামি।